শেখ হাসিনাকে সেনানিবাসের ভেতরে সেনা হেফাজতে সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হতে পারে। ভারত সরকার হয়তো শেখ হাসিনার ফেরার জন্য বিশেষ চার্টার বিমানের ব্যবস্থা করবে। যে পথেই তিনি দেশে পা রাখুন না কেন, বড় প্রশ্ন হলো দেশে ফিরে তাকে রাখা হবে কোথায়? ভারতের কর্তৃপক্ষ নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বর্তমান সরকারের সাথে কোনো না কোনো গোপন আলাপ আলোচনা বা শর্ত বিনিময় করছে। প্রশ্ন উঠছে, সেনাপ্রধান কি ভারতের দেওয়া কূটনৈতিক কন্ডিশন বা শর্তের বাইরে যেতে পারবেন? বিশ্লেষকদের মতে তিনি ব্যক্তিগতভাবে বা আদর্শগতভাবে জামাতপন্থী হলেও প্রাতিষ্ঠানিক ও কূটনৈতিক বাধ্যবাধকতার বাইরে যাওয়ার সুযোগ তার নেই। ঠিক যেভাবে 5 অগাস্ট তিনি পরিস্থিতির বাইরে যেতে পারেননি এবং বাধ্য হয়ে সেনা বিমানে করে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে রেখে আসার ব্যবস্থা করতে হয়েছিল, ঠিক একইভাবে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চাপের কারণে সেনাবাহিনী তার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ বাধ্য থাকবে। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি দাঁড়ালো? দেশে ফেরার পর যদি রাজনৈতিক বা আইনি কারণে শেখ হাসিনাকে একজন আসামি হিসেবেও বিবেচনা করা হয়, তবুও তার জীবনের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী তাকে প্রোটেকশন দিতে বাধ্য থাকবে। সেনানিবাসের ভেতরে সেনা হেফাজতে একটি বিশেষ সাবজেল তৈরি করা হতে পারে। এটি কিন্তু নতুন কিছু নয়। এই মুহূর্তেও যেমন বিচারাধীন বেশ কিছু সেনা কর্মকর্তা ক্যান্টনমেন্টের ভেতরে সাবজেলে বন্দী বা হেফাজতে আছেন, ঠিক সেই মডেলেই শেখ হাসিনাকে সেখানে সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের ভূ রাজনীতি এবং অভ্যন্তরীণ ক্ষমতার যে টানাপোড়েন, তাতে একটি বিষয় স্পষ্ট: ডিসেম্বরের এই গুঞ্জন যতই পুরনো হোক, এর ভেতরের সমীকরণগুলো কিন্তু অত্যন্ত গভীর। রুট বেনাপোল হোক কিংবা আকাশপথ, সেনাপ্রধান বা রাষ্ট্রপতির অবস্থান যাই হোক না কেন, দিন শেষে শেখ হাসিনার নিরাপত্তা এবং তার ফেরার প্রক্রিয়াটি অত্যন্ত সুনিয়ন্ত্রিত হবে। এবং সামগ্রিক রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব নিকাশ বিশ্লেষণ করলে মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতি ইতিবাচক দিকেই মোড় নিতে যাচ্ছে। আলোচনা এখন আর শুধু ফিরবেন কি ফিরবেন না এর মধ্যেই সীমাবদ্ধ নেই। আলোচনা শুরু হয়ে গেছে তার ফেরার রুট নিয়ে। তিনি কি আকাশপথে আসবেন নাকি সড়ক পথে? কিন্তু এর চেয়েও বড়, আরো জটিল এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা এখন ভাববার বিষয়। ধরে নিলাম তিনি যে পথে হোক এলেন, কিন্তু আসার পর তিনি থাকবেন কোথায়? তাকে রাখা হবে কোথায়? কারণ তিনি তো কোনো সাধারণ মানুষ নন। তার জীবনের ওপর রয়েছে মারাত্মক ঝুঁকি। 2024 সালের 5ই অগাস্টের পর খুনিরা তাকে কিভাবে শেষ করতে চেয়েছিল, তার লোমহর্ষক বিবরণ কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ভিডিও বক্তব্যে স্পষ্ট হয়েছে। এবং এদের কেউ কেউ পার্লামেন্টেও আছে, সংসদ সদস্য। এই সংসদ সদস্যরা প্রকাশ্যে ভিডিও বক্তব্যে প্রমাণ রেখে দিয়েছেন যে কিভাবে খুন করতে চেয়েছিলেন, এবং এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে কি ক্যান্টনমেন্টে রাখা ছাড়া আর কোনো উপায় আছে? ভারত কি বাংলাদেশ সেনাবাহিনী বা সরকারের সাথে কোনো গোপন চুক্তি বা সংলাপে বসেছে? দুই একজন সাংবাদিক বলবার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা সড়ক পথে ভারত থেকে বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করবেন, আর বেনাপোল হয়ে তিনি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন, তখন তিনি পার হবেন তার নিজের হাতে গড়া, তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ স্মারক পদ্মা সেতু। কিন্তু কেন বেনাপোল? এখানে একটা চমৎকার কূটনৈতিক সূত্র মেলানো যেতে পারে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভারতের নয়া হাই কমিশনার যেভাবে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে এসেছেন, সেটি কি কোনো কাকতালীয় বিষয় ছিল? মনে করাই যেতে পারে যে শেখ হাসিনা যদি এই পথে আসেন, তবে পরিস্থিতি কেমন হতে পারে, নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে, তা পরখ করার জন্যই হয়তো এই রুট ব্যবহার করেছেন নয়া হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। অন্যদিকে আরেকটি অংশের দাবি, ভারত সরকার হয়তো শেখ হাসিনার ফেরার জন্য বিশেষ চার্টার বিমানের ব্যবস্থা করবে। তবে একটা বিষয় নিশ্চিত, অনেকেই যেমনটা ভাবছেন যে তিনি সাধারণ যাত্রীর বেশে বিমানের টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আসবেন, বিষয়টি মোটেও তেমন নয়। কারণ আগেই বলা হয়েছে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। তার রাজনৈতিক অবস্থান এবং তার বর্তমান নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করলে তার সাধারণ যাত্রীর মতো আসার কোনো সুযোগ নেই। আবার একই সাথে আমরা আসার ওয়েটা
আলাপের সাথে সাথে এই আলাপটাও করতে চায় যে বাংলাদেশের একটি শ্রেণী ভাবছেন কিংবা সরকারও ভেবে থাকতে পারেন যে শেখ হাসিনা আসবেন না। কেন আসবেন না? তার দেশ, তার দেশে তিনি আসবেনই। কারণ এর আগেও শেখ হাসিনা আসবেন কি আসবেন না এমন আলাপ হয়েছিল। আপনি যদি 2007 সালের 111 সরকারের সময়ের কথা বলেন তখন, কিংবা আরো আগে 81 সালের কথা বলেন তখন, যে শেখ হাসিনা সহসা আসবেন না, কিন্তু তিনি এসেছেন। এবারও তিনি আসবেন। আমি এই প্রসঙ্গে বিএনপি নেতার কথা বলতে চাই। বিএনপি নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, গত অক্টোবরেও কি আপনি জানতেন যে তারেক রহমান দেশে ফিরবেন? নভেম্বরেও জানতেন যে তারেক রহমান দেশে ফিরবেন? আমরা কিন্তু জানতাম না যে তিনি দেশে ফিরবেন। অবশেষে তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসছেন। কিন্তু কাজে শেখ হাসিনা তো আরো রাজনৈতিকভাবে অনেক অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে সারা বিশ্বে তার ভাবমূর্তি ভিন্ন উচ্চতায়। সেই জায়গায় শেখ হাসিনা ফিরবেন যে এটি আপনার বিশ্বাস করতেই হবে, মানতেই হবে। 2024 সালের 5 অগাস্টের সরকার পতনের পর পরিস্থিতি কতটা ভয়ানক ছিল তা আমরা সবাই জানি। খুনিরা তাকে যেভাবে খুন করতে চেয়েছিল, তার জীবনের উপর যে মারাত্মক হুমকি তৈরি হয়েছিল, তার বিস্তারিত বিবরণ খুনিদের নিজেদের মুখ থেকে বিভিন্ন ভিডিও বক্তব্যে উঠে এসেছে। এখানেই আসে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক প্রটোকলের বিষয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো সাধারণ বন্দী যদি হয়, সাধারণ বন্দির ক্ষেত্রে কি হয় আমি সেটা একটু বলি, তারপরে রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বলি। যে কোনো বন্দী বা ব্যক্তির যদি সংশ্লিষ্ট দেশে ফিরে যাওয়ার পর প্রাণ সংহার বা খুন হওয়ার আশঙ্কা থাকে, তবে কোনো দেশই সেই বন্দীকে তার নিজ দেশে ফেরত পাঠায় না। আর শেখ হাসিনা তো কোনো সাধারণ বন্দী নন, তিনি বন্দী নন, তিনি উন্মুক্ত জীবনের অধিকারী। ভারতে তিনি ভারতের একজন অত্যন্ত সম্মানিত অতিথি প্রধানমন্ত্রী হিসেবেই তিনি দিল্লি গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন। তাহলে ভারত কি তার নিরাপত্তা নিশ্চিত না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? কারণ ভারত যেহেতু তাকে আশ্রয় দিয়েছে, তার জীবন বাঁচানোর দায়িত্ব কিন্তু এখন ভারতের কাঁধে গিয়ে পড়েছে। এজন্যই বলছি যে নিরাপত্তা নিশ্চিত না হয়ে কখনোই ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে না, কিংবা বাংলাদেশে তাকে ফেরত পাঠাবে না। কাজে এটি মনে করা যেতেই পারে যে ভারতের কর্তৃপক্ষ নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বর্তমান সরকারের সাথে কোনো না কোনো গোপন আলাপ আলোচনা বা শর্ত বিনিময় করছে কিংবা সামনে করবে। শেখ হাসিনার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত ভারত কোনো পদক্ষেপ নেবে না। এই পুরো রাজনৈতিক চালচিত্রে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের ভূমিকা আসলে কি হতে পারে, চলুন এই সমীকরণটা একটু ঠান্ডা মাথায় বোঝা যাক। রাষ্ট্রপতির ভূমিকা, অনেকে বলতে পারেন যে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে তো বিরাট কোনো ক্ষমতা দেওয়া হয়নি, তাহলে তিনি এখানে কি ফ্যাক্টর? মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষর অত্যন্ত মহামূল্যবান। তার একটি স্বাক্ষর মানুষের বড় বড় সাজাও মওকুফ করে দিতে পারে, সাজা স্থগিত রাখতে পারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি হয়তো বাধ্য হয়ে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের ঐতিহাসিক জয় বাংলা স্লোগানের পরিবর্তে বিভিন্ন অনুষ্ঠান সভা সমাবেশে বিএনপির জিন্দাবাদ বলছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা ভালো করেই জানেন, রাজনীতিকরাও ভালো করেই জানেন তার রাজনৈতিক আদর্শ কি। তিনি মনে প্রাণে একজন খাঁটি আওয়ামী লীগার। পরিস্থিতি একটু অনুকূলে এলে তার মুখ থেকে আবারও জয় বাংলা স্লোগান বের হতে বেশি সময় লাগবে না। তিনি যেহেতু ভারত সরকারের নিয়ন্ত্রণে রয়েছেন, তাই প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকেই হস্তান্তর করতে হবে তাকে। এখন কি হবে? এখন তো আত্মসমর্পণের একটা সুযোগ, নজির তো রয়েছে এই দেশেই, এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে, যেখান থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আবার চোখের সামনে একটা চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম। ধরুন শেখ হাসিনা স্থলপথে বেনাপোল বর্ডার দিয়ে অথবা আকাশপথে ঢাকা বিমানবন্দরে এসে যেভাবে হোক, যে প্রক্রিয়া হোক পৌঁছলেন, দেশে ঢুকলেন, তখন কি করা হবে?
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাতে পেয়েও প্রশাসন বা সরকারের পক্ষ থেকে তাকে উল্টো বিমানে তুলে দেওয়া হবে, অথবা বেনামূল বর্ডার দিয়ে যে গাড়িতে তিনি আসছিলেন সেই গাড়িতে ভারতমুখী করা হবে। হঠাৎ করে চোখে পড়ল সরকার সম্ভবত সে ধরনেরও কোনো এক সিদ্ধান্ত নিয়ে বসে আছে। একই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব গণমাধ্যমকে বলছিলেন, যেহেতু ভারত সরকারকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে বাংলাদেশ সরকারের কাছে, অন্যথায় অন্য যে কোনোভাবে অন্য যে কোনো প্রক্রিয়ায় তিনি যদি দেশে ঢোকেন তাকে পুশব্যাক করা হবে। কপাল দেখুন শেখ হাসিনার, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তাকে প্রশাসন হাতের মুঠোয় পাওয়ার পরও ফিরিয়ে দেবে, এমন কপাল কজনের ভাগ্যে জোটে। আর এই যে আমিনুল ইসলাম সাহেব পুশব্যাক করার কথা বললেন, কি হিসেবে? তাকে কেউ চেনে না, তার পরিচয়পত্রের দরকার, তিনি বাংলাদেশের নাগরিক নন, তাকে ভিনদেশী নাগরিক মনে করে পুশব্যাক করে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে। বলতেই পারেন তারা আইন বিশেষজ্ঞ, নানান ধরনের আইন তারা দেখাতেই পারেন। আর এই যে বারবার প্রত্যর্পণ চুক্তির কথা বলা হচ্ছে, শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে তার বিরুদ্ধে কি কোনো মামলা ছিল? তিনি মামলার আসামি হিসেবে ভারত পৌঁছেছেন। ভারত কি তাকে বন্দী হিসেবেই ট্রিটমেন্টটা দিচ্ছে, সেই চোখেই তারা দেখছে? তা তো নয়। তাহলে প্রত্যর্পণ চুক্তির বিষয় তো বন্দি বিনিময়ের বিষয়, তাকে তো ভারত বন্দি মনে করে না। আবার আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সম্ভবত সরকারের কোনো প্রতিনিধি হিসেবে এই প্রথমবারের মতন মুখ খুললেন। তিনি বললেন, যেভাবেই যার কাছেই শেখ হাসিনা আত্মসমর্পণ করুক, বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক আর যাই করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। শেখ হাসিনা কি বলেছেন যে না আমি আত্মসমর্পণ করতে দেশে যাওয়ার পর জেলে যাব না? তিনি তো তা বলেননি, বরং তিনি ওইটি মাথায় নিয়েই তো ঘোষণা দিয়েছেন যে আমি দলের অন্যান্য নেতাদের নিয়ে দেশে ফিরবো, আত্মসমর্পণ করব। ভয় কেন দেখানো হচ্ছে তাকে, এবং ভয়টা কোন পর্যায়ে দেখানো হচ্ছে? এবার আসুন সে বিষয়ে একটু কথা বলি। বিপ্লবী যেসব আইনজীবীরা শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করে তার ফাঁসি দাবি করেছিল, আবেদন জানিয়েছিল, সেই আইনজীবীদের অন্যতম শীর্ষ আইনজীবী বা শীর্ষই বলা যায় তাকে, মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি বলছেন কি, শেখ হাসিনা দেশে আসতে পারেন, কিন্তু দেশে নামার সঙ্গে সঙ্গে মানুষ তাকে ফুল দিয়ে বরণ করতে যাবে, তো বরণ করার ওই দড়িটা থাকবে ম্যানিলা রোপ দিয়ে তৈরি। ম্যানিলা রোপ মানে আপনারা জানেন যে ফাঁসির যে দড়ি, সেটিকে ম্যানিলা রোপ বলা হয়। অর্থাৎ তিনি স্পষ্ট বলছেন তিনি যখন যেভাবে ঢুকবেন ওখানেই ফাঁসিতে ঝুলানো হবে। এই ব্যক্তি আবার ছিল শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী, চিফ প্রসিকিউটর। এরা নিজেরাই যেই ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বের করলো সেই ট্রাইব্যুনালকেই মানে না, মানে সেই ট্রাইব্যুনাল পর্যন্ত যেতে দিবে না তারা, সেই বিচারের রায়ও মানে না, মবের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবার কথিত বিপ্লবী সার্জিস আলম, তিনি এবার প্ররোচনা দিচ্ছেন আত্মহত্যার। তিনি বলেছেন যে শেখ হাসিনার উচিত দিল্লিতেই আত্মহত্যা করার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পণ্ডিত ব্যক্তিরা বলছেন যে ভারতে পলাতক ডাইনি হাসিনা দেশের মাটিতে পা রাখার সাথে সাথে উন্মত্ত আমজনতার প্রতিশোধ স্পৃহায় যে মব সৃষ্টি হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা ঠেকানোর সক্ষমতা নেই। এরকম অনেকে লিখছেন, অনেক সময় লাগবে এগুলো বলতে গেলে। অর্থাৎ এই যে ট্রাইব্যুনালের বিচার রায়, এসব বিচার টিচার কিছুই না, কেবলই শো অফ। মন চাইলে বিচার করলাম, মন চাইলো ফাঁসির আসামি ফিরিয়ে দিলাম, মন চাইলো আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাকে মেরে ফেললাম, যা ইচ্ছা তাই।